আমি আপনার কাছ থেকে এই জায়গাটা একটু ছোট প্রশ্ন। প্লিজ, এই যে এগ্রিমেন্টটা, এটা কি এনডিএ এর আন্ডারে ছিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট? গত ১.৫ বছরে মূলত বাংলাদেশ সেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে চোখে চোখ রাখার যে একটা পররাষ্ট্রনীতি, সেই নীতিতে ফিরে এসেছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন যে গত ৫৫ বছরে দেশের পররাষ্ট্র নীতি ছিল নতজানু। বিদায়ী অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদের একেবারে শেষ সময়ে এসে আমেরিকার সাথে একটি বাণিজ্য চুক্তি করে, যার ফলে আগামী ৫ বছরে দেশ থেকে ৪২,০০০ কোটি টাকার মার্কিন কৃষি পণ্য আমদানি করতে হবে। এটি দেশের কৃষি এবং কৃষককে কি প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? এই চুক্তির সাথে বাংলাদেশের এই যে বাণিজ্যর যে প্রভাব পড়তে পারে, কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনার মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বাসদ সাধারণ সম্পাদক যে কথাটি বললেন যে ৫৫ বছর ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতজানু ছিল, আমি এটার সাথে প্রথমে একটু দ্বিমত করি। কারণ বাংলাদেশের স্বাধীনতার পর আমরা যদি ৭৫-এর যে পট পরিবর্তন, তারপর কিন্তু বাংলাদেশ তার মতো করে একটা শক্তিমত্তার জানান দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। তখন সার্ক গঠন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্নির্মাণ, ওআইসিতে নেতৃত্ব দেওয়া সহ আপনার সারা বিশ্বে আপনার বাংলাদেশের বর্তমানের যেই তৈরি পোশাকের বাজার কিংবা যে বৈদেশিক শ্রম বাজার, এগুলো কিন্তু তখন বাংলাদেশ নতজানু হয়ে গ্রহণ করেনি, বরং একটা ট্রানজ্যাকশনাল ট্রেডের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাজারে প্রবেশ করেছিল। তারপর থেকে আমরা যেভাবে দেখছি, আমরা দেখেছি যে এখানে এটা উত্থান পতন ঘটেছে, বাট মোটা দাগে পুরো সময়টা নতজানু ছিল, আমি সেটাকে মানছি না। দ্বিতীয়ত হলো যে আর বর্তমানে যেটা হয়েছে গত ১.৫ বছরে, আমি দেখেছি গত ১.৫ বছরে মূলত বাংলাদেশ সেই নতজানু পররাষ্ট্রনীতি থেকে চোখে চোখ রাখার যে একটা পররাষ্ট্রনীতি, সেই নীতিতে ফিরে এসেছে এই ১.৫ বছরে। এই ১.৫ বছরে আপনি যদি দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় যে কনসার্নের জায়গাটা ছিল জুলাই গণ অভ্যুত্থানের পর, সবচেয়ে বড় কনসার্নটা কী ছিল যে এখানে গণ অভ্যুত্থানের আপনার যে গণহত্যা সংঘটিত হয়েছে, সে হত্যাকারীদের বিচার হতে হবে। এবং বাংলাদেশ থেকে সিপিডির যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল, সেখান থেকে দেখা গেল যে প্রায় $৩৫০ বিলিয়ন এখান থেকে পাচার হয়েছে। সেই পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে এবং এই পাচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গকে বিচার আওতায় আনতে হবে। এই জায়গায় আমরা সারা বিশ্বে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আপনার ভূমিকা পালন করেছে এবং ভারতের সাথে গত ১.৫ বছরে একেবারে আপনার মানে টান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ যেভাবে তার শক্তিমত্তার পরিচয় দিয়েছে, স্বাভাবিকভাবে আমি এটাকে নতজানু পররাষ্ট্রনীতি বলতে চাই না। আমি একমত আপনার সাথে যে ভারতের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একেবারেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল না, কিন্তু আমেরিকার যে চুক্তিটার কথা, যেটি নিয়ে বেশ কয়েকদিন ধরে চর্চা হচ্ছে, এখানে কি নতজানু হয়েছে কিছুটা বাংলাদেশ? কারণ আমি যদি আপনি বলছেন না, কিন্তু আমরা যদি অন্যান্য দেশের সাথে আমেরিকার যে চুক্তি হয়েছে, যেমন ধরেন মালয়েশিয়া এবং অন্যান্য বেশ কয়েকটা দেশের সাথে হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের চুক্তির সাথে আপনি কি পার্থক্য দেখেন? আপনার কি মনে হয় না বাংলাদেশ কিছুটা সমঝোতা করেছে এ বিষয়ে? প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আপনি বৈদেশিক বাণিজ্যের চুক্তি, এটাকে আপনার ফেভারে আসবে নাকি এটা আপনার অন্যের ফেভারে যাবে, আপনার যে পার্টনার তার ফেভারে ডিপেন্ড করে আসলে আপনার এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজ কি আছে কিনা। আমরা তো আমাদের যে তৈরি পোশাক শিল্পের বাজার, এই বাজারটা পুরোটা আপনার নর্থ আমেরিকা নির্ভর এবং ইউরোপিয়ান ইউনিয়ন নির্ভর। এখন আমেরিকা যেভাবে আমাদের তৈরি পোশাকের একটা বৃহৎ অংশ সেখানে রপ্তানি করি, এবং আপনি যদি রানা প্লাজা ট্র্যাজেডির পর বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, তখন কিন্তু আপনার যারা পোশাকের ক্রেতা আমাদের, তারা অ্যাকর্ড এবং অ্যালায়েন্স নামে দুটো সংস্থা করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বাজারকে এখানে আপনার কিভাবে সংস্কার করে তাদের উপযোগী করা যায়, তাদের কমপ্লায়েন্স মেনটেন করা যায়, সেটা এখানে ভূমিকা রেখেছিল। আপনি যদি দেখেন যে মানে আপনার ক্রেতার যে ক্রেতার সিন্ডিকেট ঠিক করে দিচ্ছে বিক্রেতাদের কী ধরনের কর্মপরিবেশ লাগবে, কী ধরনের সুযোগ সুবিধা সেখানের ওয়ার্কাররা পেতে পারে, কী ধরনের আপনার যেমন স্ট্রাকচারাল ফায়ার সেফটি, এই জায়গাগুলো মেনটেন করবে। সেখান থেকে যদি দেখেন, যখন আমেরিকা ট্রাম্প ট্যারিফ যেভাবে সারা বিশ্বের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ ধার্য করলো, স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে খুব কম পণ্যই আমরা আসলে রপ্তানি করতে পারি, খুব অল্প পণ্য আমরা রপ্তানি করি। তো আমাদের আমদানিতে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা কখনোই আমদানি করি না, কিন্তু সেখানে 200-300% ট্যাক্স ধরা আছে, যেমন কখনোই আমদানি হয় না ধরেন। এখন আমাদের যেই কাজটা হয়েছে আমেরিকার সাথে, প্রথমত পুরো আমাদের শুল্ক যে এই রিজিমটাকে পরিবর্তন করা হয়েছে। কি করা হয়েছে, যেমন আমরা হয়তো বা কটন আমদানি করি ভারত থেকে,
হ্যাঁ আমরা কটন আমদানি করি এশিয়ার অন্যান্য দেশ থেকে, তখন আমরা দেখলাম যে একই জিনিসকে আমরা আমেরিকা থেকে সমমূল্যে যদি পাই আমদানি করতে পারি কিনা। দ্বিতীয়ত পরিবহন কস্ট মানে আমরা যদি ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যাওয়ার কথা আপনি দেখেন এখানে আমদানি কিন্তু সরকার করছে না, আমদানি করছে ব্যবসায়ীরা। এখন যখন যখন এই লাস্ট চুক্তি না, এখানে দুটো চুক্তি হয়েছে। একটা চুক্তির মাধ্যমে আমরা 20% নামিয়ে এসেছি, যে এখানে ভিয়েতনাম আপনার 25%, আপনার ইন্দোনেশিয়া 24% এবং অন্যান্য দেশগুলো মানে আমরা যাদের সাথে কম্পিট করি মূলত তাদের সবাই আমাদের থেকে 4 থেকে 5% বেশি আপনার ট্যাক্স পে করতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে জিনিসটা হয়েছে, তখন কিন্তু যে ডেলিগেশন গিয়েছিল, ডেলিগেশনে কিন্তু আপনার এখানকার যে ব্যবসায়ীরা গিয়েছিল, সরকার কিন্তু ব্যবসাদের উদ্বুদ্ধ করেছে। সরকার কিছু পণ্য যেমন আপনার বোয়িং বিমান কেনা থেকে শুরু করে রাষ্ট্রীয় কেনা, পাশাপাশি এখানকার যারা প্রাইভেট ইম্পোর্টার আছে তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করেছে, আপনি তাহলে সয়াবিন কিনেন, আপনি কটন কিনেন। বিষয়টা হলো আমাদের এখানে বড় ব্যবসায়ীরা তারা একই সাথে এখানকার এক্সপোর্টার, একই সাথে তারা আবার এখানকার পণ্যের ভোজ্য পণ্য কিংবা অন্যান্য ইম্পোর্টারও বটে। সো এখানে কাজটা তো হয়েছে ব্যবসাদের মাধ্যমেই। দ্বিতীয়ত হলো আমরা যে লাস্ট যে 1% কমানো হলো সেই চুক্তিটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, এবং সেটা এখন পর্যন্ত সেটার প্রভাবটা আমরা বুঝতে পারছি না। এখন আমরা যেই যুক্তিটা দিচ্ছি যে আমেরিকান কোর্টেই ট্রাম্পের এই ট্যারিফটাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এটা কি আমরা জানতাম? এবং এটা কি মানে আমাদের মূল জায়গাটা যদি উল্টাটা ঘটতো, আমাদের ট্যারিফ যদি আপনার না কমা 37% ছিল, যদি 37% থেকে 20% না আনতে পারতাম। আমার একটা খুব ছোট প্রশ্ন, আমি এই জায়গাটা কি ছোট প্রশ্ন, প্লিজ। এই যে এগ্রিমেন্টটা এটা কি এনডিএ এর আন্ডারে ছিল, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট? হ্যাঁ, লাস্ট এগ্রিমেন্ট। আপনি একটু এইটা বলবেন মানুষকে যে এই এনডিএটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আসলে ইম্প্যাক্ট কি হয়, মানে এইটা একটা জাতির জন্য কখন করতে হয়, যে যখন মানে তার কিছু বলার নেই অর্থাৎ, এবং এটা কেউ জানবে না, কেউ কি আসলে জানে ওখানে কি লেখা আছে? প্রথমত আমি একটা বিষয় দেখি যে আমরা কিন্তু এটাকে একটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকাই দিচ্ছি প্রথমেই। আমি ওই প্রসঙ্গে না, মানে আমরা যে এগ্রিমেন্টের কথা বলছি, যেহেতু এটা ডিসক্লোজ করা হয়নি, তাহলে এই ধরনের চুক্তিতে আসলে কি আছে সেটা আমরা তো না জেনেই সবাই জানবে কিভাবে? আমরা প্রথমত আমরা যেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে আমার তৈরি পোশাকের বাজার এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, আমাদের যারা এক্সপোর্টার তারা তাদের যেই কম্পিটিটর আছে তাদের অনুপাতে যখন তারা কমিয়ে ফেলেছে, 25% নামিয়ে ফেলেছে, তখন আমাকে 37% দিতে হচ্ছে। তখন আপনি আপনার অর্থনীতির লাইফলাইনকে ঠিক করবেন, নাকি আপনি দেখবেন যেমন এনডিএতে কি আছে? এনডিএতে কি আছে আমরা প্রথমে যদি ধরে নেই, এনডিএতে বাংলাদেশের জন্য খুব অনেক ফেভারেবল বিষয় আছে। এখন যে বিষয়টা হয়তো বা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদের কম্পিটিটর তারা জানলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। ব্যাপারটা কিন্তু ধরে নিয়েছে যে অধ্যাপক ইউনূসের সরকার এমন কিছু করেছে যেটা আমাদের স্বার্থ বিরোধী। এই যে ধরে নেওয়াটা, এই ধরে নেওয়াটা যদি আমরা যদি যখন কিছু কারণ রয়েছে, আমি এই প্রসঙ্গে আসছি আলাউদ্দিন মোহাম্মদ, আমি আবারও আসবো আপনার কাছে, আপনি আবারও বলতে পারবেন।